নমস্কার। উত্তর পূর্ব ভারতের পার্বত্য রাজ্য ত্রিপুরা এক সংস্কৃতিতে সমৃদ্ধ এবং জাতি জনজাতির সংমিশ্রণে পুষ্ট অঞ্চল। বহু শতক ধরে মাণিক্য রাজবংশের দ্বারা প্রশাসিত ত্রিপুরা রাজ্যে শিল্প, শিল্পায়ন এবং স্থাপত্যের বিন্যাস ঘটে। ব্রিটিশ শাসনকালেও ত্রিপুরা রাজ্য প্রিন্সলি স্টেট অথবা রাজকীয় রাজ্য হিসেবে চলমান ছিল। স্বাধীনতার পর 1949 সালে ভারতীয় সার্বভৌমে সম্মিলিত হয় ত্রিপুরা। রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর স্বাক্ষরে ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তির মাধ্যমে ত্রিপুরা রাজ্য ভারতীয় গণরাজ্যের অংশ হিসেবে সম্ভূত হয়। ত্রিপুরা রাজ্যে একটি মিশ্র সংস্কৃতির চল রয়েছে। দীর্ঘ 23 বছরের সংগ্রামের পর অবশেষে 1972 সালে প্রতিবেশী রাজ্য মণিপুর এবং মেঘালয়ের মতো ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সারল্যে ভরা ত্রিপুরার জনজীবন শুধুমাত্র গোটা ভারতবর্ষে নয়, পুরো বিশ্বের নিরিখে মিশ্র সংস্কৃতির এক আদর্শ নিদর্শন। আজ 21শে জানুয়ারি ত্রিপুরা রাজ্যের পূর্ণ দিবস পালন। এটা একটা ঐতিহাসিক দিন আজকে ত্রিপুরাবাসীর পক্ষে। অনেক এফোর্টস, অনেক প্রচেষ্টার পরে ত্রিপুরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছে। 1949 সালে মার্জার এগ্রিমেন্টে সই করার পর ত্রিপুরা ভারতভুক্তি, তারপরে ত্রিপুরা পার্ট সি স্টেট হিসেবে ছিল, তারপরে ছিল ইউনিয়ন টেরিটরি। এবং যখন একটা জনগণের সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন পূর্ণ রাজ্য প্রাপ্তির একটা বিশেষ প্রাপ্তি। এবং সেখানে আমরা দেখি যে ত্রিপুরাতে পূর্ণ রাজ্য প্রাপ্তির পরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বিশেষ করে গত বেশ কিছু বছর আগে যারা ত্রিপুরাতে বেড়াতে এসছেন ওরা দেখে অবাক হয়ে যায় ত্রিপুরার অগ্রগতি, ত্রিপুরার রাস্তার উন্নতি, অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। কিন্তু তারপরে অনেক ফাঁকও থেকে যায়, যেগুলি আমাদের আজকে আমার মনে হয় সেটা রিভিউ করা, সেটা পর্যালোচনা করা দরকার। যেমন ত্রিপুরার বর্তমান সমস্যাগুলির মধ্যে আমি যেটা হাইলাইট করতে চাই, ড্রাগ এডিকশানের ব্যাপারটা আরও বেশি জোরদারভাবে এটা করা দরকার। আর যেটা দরকার আমাদের শিশু বিবাহ, চাইল্ড ম্যারেজ, কিন্তু ম্যারেজের দিক থেকে ত্রিপুরা কিন্তু একদম প্রথম দিকের স্থানে আছে। এই প্রবলেমগুলি সলভ করা দরকার। আর আমার যেটা মনে হয়েছে 2022-তে ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য প্রাপ্তির 50 বছর অতিক্রান্ত, স্বাধীনতার 77 ইয়ার্স অতিক্রান্ত। কিন্তু আমাদের রাজ্যে এখনও একটা দিক আমার মনে হয় সেটা অবহেলিত থেকে গেছে, সেটা হচ্ছে মনোবিকাশ কেন্দ্রের, একটা রাজ্যের গভর্নমেন্টের ব্যবস্থাপনায় একটা মনোবিকাশ কেন্দ্র, যেটা ডাউন সিনড্রোমের যে বাচ্চারা আছে, ডিসেবল ডে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করে থাকি, কিন্তু মানসিকভাবে যারা ডিসেবলড তাদের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার একটা সরকারি স্তরে করা উচিত বলে আমি অত্যন্ত মনে করি যে এটা অত্যন্ত দরকার। কারণ যারা সাধারণ মা বাবারা আছেন এইসব সন্তানদের, তারা অত্যন্ত অসহায় অবস্থায় একটা এনজিও থ্রুতে একটা কেন্দ্র চালাচ্ছে। এই ব্যাপারে সরকার উদ্যোগী হওয়া দরকার। আজকে পূর্ণ রাজ্য দিবস পালন করতে গিয়ে আমাদের অনেক কিছু মনে হয়, যেমন এই যে ভারতবর্ষের আমাদের ত্রিপুরার যে বাংলাদেশের মধ্যে দিয়ে আদান প্রদানের যে বিশাল দ্বার খুলে যাচ্ছে, অনেক প্রসপেক্ট আমাদের সামনে, কিন্তু যেসব ক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা রয়েছে, সেটা যেমন লোকায়ুক্ত ইনস্টিটিউশন রয়েছে। জননেতা জয়প্রকাশ নারায়ণের স্বপ্ন এখানে ছিল এবং এই লোকায়ুক্ত ইনস্টিটিউশন কাজ করছে, কিন্তু জনসাধারণের ক্ষেত্রে যে সচেতনতা দরকার, এই লোকায়ুক্ত ইনস্টিটিউশন কিন্তু আমাদের ওই সচেতনতার স্তরে আমরা এখনও নেই, যে কারণে এই ইনস্টিটিউশনকে আমরা কাজে লাগাতে পারছি না। আর আমি যেটা বললাম যে আমার সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে ডিসেবলড যারা মেন্টালি চ্যালেঞ্জড শিশুরা রয়েছে, আমাদের একটা ভালো অংশই রয়েছে, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য যাতে একটা সরকারি স্তরে একটা ইনস্টিটিউশন হোক, আমি এই আহ্বান রাখছি। আর একটা ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন অনেক প্রসপেক্ট রয়েছে এবং আমি যতটুকু জানি 70% প্রকল্প নারীদের উন্নয়নের জন্য এখন নির্দিষ্ট আছে। এই উন্নয়নগুলি যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না।
তবে সংরক্ষণের ব্যাপারে সর্বভারতীয় স্তরে আইন প্রণীত হয়েছে, কিন্তু যেহেতু এটা অনেক বিলম্বিত ব্যাপার, ওই ব্যাপারে আমি খুব একটা যে আমাদের জীবনে অন্তত আমরা দেখে যেতে পারবো না যে মানে রাজনৈতিক স্তরে নারীদের ক্ষমতায়ন পূর্ণভাবে। আমরা দেখেছি লোকাল সেলফ গভর্নিং ইনস্টিটিউশন যেগুলি গ্রাম স্তরে রয়েছে, পঞ্চায়েত স্তরে, সেখানে নারীদের ক্ষমতায়ন হয়েছে, কিন্তু রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় আইনসভা স্তরে এই ক্ষমতায়ন প্রক্রিয়াটা আরও অনেক দিন আমাদের অপেক্ষা করতে হবে। যদিও এটা আমাদের মানতেই হবে যে অলরেডি আইন যেটা পাশ হয়েছে, মহিলা সংরক্ষণ অধিনায়ক বন্দনা বিল সেটা পাশ হয়েছে, আইনে পরিণত হয়েছে, এটা একটা শুভ সংবাদ। কিন্তু আমাদের এখানে যে প্রকল্পগুলি রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য স্তরের প্রকল্প, সেখানে নিঃসন্দেহে নারীদের অগ্রাধিকার দান করা হয়েছে। আমি এর মধ্যেই আমি নিউজে শুনতে পেলাম যে ৭৮% ঋণ দান করা হয়েছে গত বছর, তার মধ্যে ৭৮%-এর প্রাপক হচ্ছে মহিলারা। এটা একটা শুভ দিক, এবং আমি মনে করি যে মহিলাদের হাতে ক্ষমতায়ন হলে সেটা সার্বিক স্তরে মহিলাদের যে ক্ষমতায়নের ব্যাপারটা একটা সার্বিক প্রাপ্তি হবে আমাদের, এবং সমাজে কিন্তু এটার কন্ট্রিবিউশন অত্যন্ত বেশি। কারণ আমরা জানি যে মহিলারা যখন আয় করে সেই আইনটা পরিবারের স্বার্থেই সেটা ইউজড হয়, সেটা ব্যবহৃত হয়, এবং পরিবারের শিশুদের শিক্ষাগত এবং ওদের স্বাস্থ্যগত কারণেই এই আয়টা ব্যয়িত হয়, যেটা সমাজে অবশ্যই সুফল নিয়ে আসবে। ভারতীয় ধর্মীয় গ্রন্থাবলিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে উঠে এসেছে ত্রিপুরার নাম। কিরাত দেশ হিসেবেও পরিচিত ছিল ত্রিপুরা। মহাভারত, পবিত্র পুরাণসমূহ, অশোকের লিপি ইত্যাদি বিভিন্ন ধর্মীয় স্থাপত্য এবং গ্রন্থে বর্ণিত রয়েছে ত্রিপুরার গাথা। ১৪০০ খ্রিস্টাব্দে রাজ্যে মাণিক্য রাজবংশ প্রথিতযশা হয়ে ওঠে। তাদের পৃষ্ঠপোষকতায় রাজ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক বিকাশ ঘটে। নির্মিত হয় বহু হিন্দু স্থাপত্য। শাক্ত পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির। 52 বছর, প্রায় এক অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়া একটা সময়কাল। তো এই সময়কালে আমরা ত্রিপুরাবাসী পূর্ণ রাজ্য বা স্টেটহুড পাওয়ার পরে আমরা কি পেলাম, কি ছিলাম, এখন কোথায় আছি, একটা ছোট্ট একটা পর্যালোচনা আমরা করে নিতে পারি। আজ থেকে 72 বছর আগে আমরা খুব সম্ভবত 5 কি 5.5 লক্ষ লোকের বসবাস ছিল এই রাজ্যে। বর্তমানে আমরা এখন 42 থেকে 45 লক্ষ জনগোষ্ঠীর বসবাস এই রাজ্যে। তো জনসংখ্যার দিক দিয়ে তো আমরা অনেক এগিয়ে গেছি, অনেক বেড়েছে, কিন্তু অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলো আমরা একটু খতিয়ে দেখি যে আমাদের পাওনার ঘরে কি কি জমা পড়ল, আর আমাদের কি কি ছিল যেটা আজকে নেই। প্রথম কথা হলো আমরা হারিয়েছি অনেক কিছুই হারিয়েছি। আমাদের বন জঙ্গল অরণ্য এসব আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এখানে এর সঙ্গে যে বন্য জীবজন্তু ছিল, আমাদের গর্বের বিষয় ছিল এক সময়, এগুলো আমরা হারিয়েছি। শুধু নামে ওগুলো চিহ্ন রয়ে গেছে। গন্ডাতুইসা যে জায়গাটা, যেটাকে আমরা গন্ডাছড়া বলে জানতাম, এই গন্ডাছড়া নামটা কোত্থেকে এসেছে এটা কিন্তু অনেকেই জানে না। বিশেষ করে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তো বলতেই পারবে না। গন্ডাতুইসা কথাটা এসেছে, গন্ডা মানে ককবরক ভাষায় গন্ডার। একটা সময় ওখানে গন্ডার ছিল, এখন শুধু নামটা রয়ে গেছে। তো এইভাবে ত্রিপুরাতে যতগুলো ছোট ছোট ছড়া নাম আছে, কাইসিং তুইসা, তারপরে আপড়াংখর, এরকম প্রচুর নাম আছে, যেগুলো কোনো পশু পাখি বা কোনো স্পেসিফিক ধরনের মাছের নামে এগুলোর নাম পড়েছে, কিন্তু ওইসব জায়গাতে কিছুই পাওয়া যায় না।
যেমন ধরুন এই যে আগরতলা, অনেকে বলেন যে আগর গাছ থেকে এই নামটা এসেছে, আগরের তো নামগন্ধ এখন নেই। তো এই যে প্রাকৃতিক সম্পদ আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা যেন অনেকটা এরকমই দাঁড়িয়ে গেছে যে উন্নয়ন মানেই হচ্ছে যে প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলা, অনেকটা এরকমই মনে হচ্ছে। তো আমরা অনেক কিছু পেয়েছি, ডম্বুর বাঁধ প্রকল্প আমরা পেয়েছি, কিন্তু ডম্বুর বাঁধ প্রকল্পের বিনিময়ে আমরা 7-8 পরিবার ওরা উচ্ছিন্ন হয়েছে। তো এইভাবে আমরা যদি চিন্তা করি যে আজকে ত্রিপুরায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা বিভিন্ন ধরনের যে সূচক আছে বা মানক যেটাকে আমরা বলবো, ভালোভাবে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার, স্বাস্থ্য, তারপরে বিভিন্ন ধরনের পরিষেবা, যোগাযোগের রাস্তাঘাট, রেলওয়ে, ইলেকট্রিসিটি, সেগুলো আমরা পেয়েছি। কিন্তু একটা জায়গা আমাদের আরও কিছু করার অবকাশ রয়ে গেছে, সেটা হলো যে সভ্যতার সঙ্গে বা উন্নতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে নাগরিক সুযোগ সুবিধার ব্যাপারগুলো, সেগুলো কিন্তু প্রত্যন্ত গ্রামে আমরা এখনও পৌঁছে দিতে পারিনি। সেগুলো আমাদের খামতির দিকে রয়ে গেছে। আমরা 2টো মেডিকেল কলেজ পেয়েছি, এনআইটি পেয়েছি, ইউনিভার্সিটি আমাদের এখানে 3টে ইউনিভার্সিটি হয়েছে, বেসরকারি ইউনিভার্সিটি আরও আসছে। তো এগুলো হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গাটা। রেলওয়ে আগে ধর্মনগর অবধি ছিল, সেটা এখন সাবরুর মধ্যে এসেছে। আমাদের হাইওয়ে বলতে আসাম আগরতলা রোডেই আমরা জানতাম, এখন আসাম আগরতলা রোডের পাশাপাশি আরেকটা বিকল্প হাইওয়ে আমরা পেয়ে গেছি। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ভেতরে বিভিন্ন যে মহকুমা রয়ে গেছে, বিভিন্ন যে জেলা রয়ে গেছে, তাদের মধ্যে যে কানেক্টিং রোডগুলো আছে, রোডগুলোর অবস্থা এখন খুবই ভালো, সেটা আমাদের প্রাপ্তির ঘরে বলতে হবে। তো এছাড়া আর যে জিনিসটা দিকে আমি রাজ্যবাসীর নজর আকৃষ্ট করার চেষ্টা করব, সেটা হলো গিয়ে আমাদের এই রাজ্যটা ছোট্ট ছিল ঠিক আছে, কিন্তু সংস্কৃতির দিক দিয়ে আমরা কিন্তু সারা ভারতবর্ষে পরিচিত ছিলাম। আমাদের এখান থেকে যদু ভট্ট, আমাদের এখান থেকেই অনেক নামকরা গায়ক গায়িকা বেরিয়েছেন। আমরা শচীন দেববর্মন বলুন, আর.ডি. বর্মন বলুন, আমাদের এই রাজ্যেরই সন্তান। এই সংস্কৃতি জগতে আমাদের যে এই পরিচিতি, সেই পরিচিতির জায়গাটা আমরা ঠিকঠাক ধরে রাখতে পারিনি। একটা সময় ত্রিপুরা নাটকে বহু এগিয়ে গিয়েছিল, ভারতবর্ষে খুব নাম করেছিল। তো এখন এই নাটকের জায়গাটাও আমরা একটু পিছিয়ে পড়েছি। গান বাজনার জগতে, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতের জায়গাটাতেও আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তো আমার মনে হয় যে এইসব জায়গাগুলোতে আমাদের আবার নতুন করে চিন্তা ভাবনা করা দরকার, এবং নতুন প্রজন্মের যারা আছেন তারা এগিয়ে আসা দরকার। আমাদের এই যে ঐতিহ্য, সেটাকে ধরে রাখতে হবে। এছাড়া তো বাদ বাকিগুলো তো ঠিক আছে। এই দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা হাঁটছি, এগিয়ে যাচ্ছি। আরেকটা যে জিনিসটাতে আমাদের আর একটু ভালো করতে হবে, সেটা হলো গিয়ে শিল্প এবং বাণিজ্য। এতদিন আমরা শুনতাম যে রেলওয়ে কানেকশন নেই, তাই নাকি আমাদের এখানে শিল্প হচ্ছে না, বাণিজ্য, নতুন নতুন শিল্প বাণিজ্য গড়ে ওঠার এই অবকাশ নেই, এরকম আমরা শুনতাম। কিন্তু সেই জায়গাটা তো এখন নেই।
উই আর নাও ওয়েল কানেক্টেড উইথ আদার পার্ট অফ দ্য কান্ট্রি। তো এই জায়গায় আমরা পিছিয়ে কেন? সো লেট দ্য এন্টারপ্রিনার্স কাম আপ, এবং আমরা এই নতুন ত্রিপুরাকে আবার নতুনভাবে গড়ি। এই রাজ্যে অনেক বড় বড় মহামনীষী ওনারা জন্মগ্রহণ করে গেছেন, কাজ করে গেছেন। তো এখন আমরা যারা আছি এবং নতুন প্রজন্ম যারা এগিয়ে আসছে, আসুন আমরা সবাই একসাথে কাজ করি, আর সারা দেশে এই ত্রিপুরাটা যেন একটা মডেল রাজ্য হিসেবে গড়ে উঠতে পারে, পরিচিতি যাতে পায়। আসুন সবাই চেষ্টা করে দেখি, সেটাই হোক এই বছরের বার্তা। 1947 সালে ভারত বিভাজনের পর তিপ্রা জেলা পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে সম্ভূত হয় এবং পার্বত্য ত্রিপুরা রিজেন্সি কাউন্সিলের আওতায় ভারত গণরাজ্যের অংশ হিসেবে চিহ্নিত হয়। 1947-এর ভারত বিভাজন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রচুর উদ্বাস্তু জনগণ ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা রাজ্য 15 লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় দেয়। এই মহীয়ান পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের তথা ত্রিপুরার সম্পর্ক আরও সম্পৃক্ত হয় এবং বৈচিত্র্যময় সংস্কৃতির নতুন উদ্ভাবন হয় ত্রিপুরা রাজ্যে। আমরা জানি যে ত্রিপুরা রাজ্য শুরু থেকেই রাজতন্ত্র ছিল, এবং ত্রিপুরা রাজ্যে যে শুরু হয়েছিল সেটা ত্রিবেগ নামক রাজ্য দিয়ে শুরু হয়েছিল। সেটা কপিল মুনির আশ্রমের আশপাশ অঞ্চল নিয়ে হয়েছিল। আর সেই ত্রিপুরা রাজ্য 3টি অংশে বিভক্ত হয়ে বর্তমান অবস্থাতে উপনীত হয়েছে। প্রথম বরাক উপত্যকা, দ্বিতীয় গোমতী উপত্যকা, তৃতীয় হচ্ছে হাওড়া উপত্যকা। বরাক উপত্যকাতে আমরা দেখি অনেক রাজা রাজত্ব করেছেন, তার মধ্যে ডুঙ্গুর ফা ছিলেন প্রতাপী রাজা। তিনি ত্রিপুরার যে ডেভেলপমেন্টের নিভ তখনই গেড়েছিলেন। তখন ওই সময় তো ইনি অত দূরদর্শী ছিল যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য উনি বাইরের থেকে বিশিষ্ট ব্যক্তিদের এনে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত আমরা যদি গোমতী উপত্যকাতে আসি, আমরা দেখি যে ধর্মমাণিক্য ছিলেন। ওনার সময়তেই ত্রিপুরার যে ইতিহাস আজকে আমরা জানি, সেই ইতিহাস উনিই সংকলনের প্রথম প্রচেষ্টা করেছিলেন, আর তার উপাদানের ফলে আজকে রাজমালা আমরা পাই। তারপরে ওই গোমতী উপত্যকায় ধর্মমাণিক্য ছিলেন। ধর্মমাণিক্য উনিও ত্রিপুরা রাজ্যে ডেভেলপমেন্টের জন্য উনি অনেক প্রচেষ্টা করেছেন, এবং বাইরের থেকে শিল্পীদের এনে বিদ্বানদের এনে ত্রিপুরা প্রজাদেরকে ডেভেলপমেন্ট করেছে। তারপরে আমরা দেখি ত্রিপুরা রাজ্যের যে রাজধানী বা এই আমরা হাওড়া উপত্যকাতে সেটা উপনীত হয়েছে। এখানে আমরা অনেক রাজার আমরা বর্ণনা পাই। তার মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে দেখছি আমরা মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ওনার রাজত্বকে ত্রিপুরার স্বর্ণযুগ বলা হয়। ওনার সময় ত্রিপুরা রাজ্যে শিক্ষা দীক্ষা স্কুল কলেজ অনেক স্থাপন হয়েছে, এবং ওনার যে রাজদরবার ছিল সে রাজদরবার গুণীদের দিয়ে একদম পরিপূর্ণ ছিল, নবরত্নে ভরা ছিল। যদুভট্টের মতো বিদ্বান লোক ওনার রাজদরবারে ছিল, এবং উনি নিজেও একজন ছিলেন, মানে সাহিত্যকার ছিলেন, ভালো কবিতা লিখতেন। ওনার অনেক গান লিখেছেন, এবং উনি একজন মানে রাজার পাশাপাশি উনি একজন শিল্পীও ছিলেন, সঙ্গীত শিল্পী। এবং ওনার গানও আমরা দেখি, অনেক গান উনি লিখেছেন যেগুলি আজকে অনেক গাওয়া হয়। তারপরে ওনার সময়তে ওনার পরবর্তী আমরা দেখি মহারাজা বীর বিক্রম মাণিক্য, উনি আসে। অনেক রাজা ছিল, হ্যাঁ। আর ওই রাজাদের বীর বিক্রম মাণিক্যের সময় ত্রিপুরা রাজ্যের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। উনি বাইরের থেকে আর্কিটেকচার এনে ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট কী কোনো সুন্দর হবে, আধুনিকতা 100 বছর পরে যে ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য আরও সুব্যবস্থা কীভাবে দেওয়া যায়, উনি সেই চেষ্টা করেছিলেন। এ কারণে ওনাকে আধুনিক রূপকার বলা হয় ত্রিপুরার। এইভাবে আমরা দেখি যে একটা লম্বা রাজতন্ত্রের একটা বিশাল অবদান ত্রিপুরা রাজ্যের রাজাদের আছে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য। আর আজকে যেটা আমরা দেখি যে পূর্ণরাজ্য আচ্ছা আজকে ঘোষণা হয়েছে 1972 21শে জানুয়ারি, কিন্তু এর আগে পর্যন্ত ত্রিপুরা একটা কেন্দ্রশাসিত রাজ্য ছিল। আর সেটা আমরা দেখি যখন নাকি বীর বিক্রম মাণিক্যের যখন দেহাবর্ষণ হয়, তখন ওনার পত্নী কাঞ্চন প্রভা দেবী উনি নিজে, বল্লভভাই প্যাটেল তখন দেশ স্বাধীন হয়েছে মাত্র 1947-এ, উনি নিজেই গেছেন, গিয়ে ত্রিপুরাকে ভারতবর্ষের রাজ্যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার জন্য উনি নিজে গিয়ে সেই হস্তাক্ষর করেছেন। আর সেটা 1949 সালে 15 অক্টোবর বিশেষত ওই সময়তে এই ত্রিপুরাকে একটা কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। আর সেই ব্যাপারে আজকে আমরা যদি দেখি শুধু ত্রিপুরা পূর্ণরাজ্য হিসেবে নয়, ভারতবর্ষের প্রতিটি পূর্ণরাজ্য যে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় গিয়েছে,
তার জন্য যেই মহাপুরুষকে আজকে আমরা মনে করার দরকার, তিনি হচ্ছেন বল্লভভাই প্যাটেল, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার চেষ্টাতে আজকে যে রাজ্যগুলি পূর্ণতা পেয়েছে, আর উনি আমাদের ত্রিপুরাকেও পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য যে প্রথম স্টেপ, যে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে উনি দিয়েছেন। আর তার জন্য আমি কাঞ্চন প্রভা দেবীকেও আমি অনেক ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টাতে আজকে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে একটা ভারতীয় রাজ্য হিসেবে যুক্ত হতে পেরেছে, যেটা নাকি একটা পূর্ণ রাজ্য হিসেবে আজকে 21শে জানুয়ারি 1972 থেকে হয়েছে, আজকেও চলছে। আর সেটাতে সেই ত্রিপুরা যে পূর্ণরাজ্য, সেই পূর্ণরাজ্যকে ডেভেলপমেন্টের একটা চূড়ান্ত সীমাতে নিয়ে যাওয়ার জন্য এখানকার যে জনগণ, জনজাতি অংশের মানুষ বলুন আর সাধারণ মানুষ, সমাজের মানুষ বলুন, সবার আন্তরিক চেষ্টা এবং ওদের যে মানসিক যে অভিব্যক্তি, যে মানে উচ্চ মানসিকতা যে অভিব্যক্তির ফলেই আজকে ত্রিপুরা রাজ্য এত উন্নতির চরম শিখরে গেছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষের, ত্রিপুরা রাজ্যের নাম আজকে সারা বিশ্বে আজকে সবাই জানে। ত্রিপুরা আজকে অনেক বেশি উন্নত সব দিক দিয়ে। আজকে প্রথম দিকে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থার দিকে ধরুন ছিল না, কিন্তু আজকে দেখুন মানে ট্রেন লাইন দিয়ে সমস্ত দিকে যাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা দিকে, আপনি শিল্প সংস্কৃতির দিকে ধরুন, আপনি খেলাধুলার দিকে ধরুন। আজকে দীপা কর্মকার ভারতবর্ষের মধ্যে জিমন্যাস্টিক চ্যাম্পিয়নে প্রথম হয়েছে, এটা ত্রিপুরার গর্ব। ত্রিপুরার যে গর্বটা হয় সেটা ভারতবর্ষের একটা অংশ হয়ে যায়, আর ভারতের অংশ হলে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের একটা নাম উঁচা হয়। ত্রিপুরা আজকে সেই কাজ করে যাচ্ছে। শিল্প সংস্কৃতিকে দেখুন, যেটা রাজারা নাকি যে নীব গড়ে গিয়েছিল শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, আজকে দেখুন ত্রিপুরার সেই শিল্পীরা বাইরে গিয়ে বিশেষ নাম করছে। এর মধ্যে আমরা দেখি রাজপরিবারের শচীন্দ্র বর্মন, যিনি নাকি ত্রিপুরার মাটির যে লোকসঙ্গীত, যে মাটির যে গন্ধের যে গান, সেই গান উনি একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছেন। আর সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই গানগুলি সিনেমাতে এরকমভাবে উনি প্রয়োগ করেছেন, আজকে বিশ্ববিখ্যাত হয়ে গেছে শচীন্দ্র বর্মা নাম। আজকে সবাই আজকে নতমস্তকে সবাই নেয়। এই যে আমাদের ত্রিপুরার সন্তান শচীন্দ্র বর্মা, আজকে পুরা সমস্ত ফিল্ম জগতে, সিনেমা জগতে আজকে শচীন্দ্র বর্মার নাম আজকে বিশালভাবে, আজকে তার জন্য ত্রিপুরার মানুষ গর্বিত। ত্রিপুরার শুরু থেকেই উন্নতির ধারায় ছিল। সেই জন্য আমি আজকে যে শুধু এটা না, যদি আজকে আমরা টেকনিক্যাল দিকে, আজকে ভারতবর্ষ সরকার 6টা রাজ্যকে মানে আধুনিক টেকনিক দিয়েছে যে হাউজিং কমপ্লেক্স বানানো, সেটা ত্রিপুরা রাজ্য একটা পেয়েছে। ত্রিপুরা রাজ্য আজকে সেটা আখড়ি রোডে সেটা হচ্ছে। এই যে দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে দেখুন এখানে ইন্টারন্যাশনাল হাওয়াই আড্ডা হচ্ছে। আজকে এখানের যে কৃষিক্ষেত্রে ধরুন, ফসলের ক্ষেত্রে আজকে ফল ধরে আনারসকে এটা বিশ্বের বাজারে কুইন করে দিয়েছে। এখানে কাঁঠাল, সমস্ত কিছুতে ত্রিপুরা রাজ্যে আজকে অনেক ডেভেলপমেন্ট। আর শুধু ত্রিপুরা রাজ্য সেই উন্নতির দিকে তো অনেক চরম সীমাতেই আছে, কিন্তু এই আপনি যদি আন্তর্জাতিক সীমানার দিকে ধরুন, সে আন্তর্জাতিক সীমানার দিকেও ত্রিপুরা রাজ্যে বিশেষ গুরুত্ব আছে। ত্রিপুরা রাজ্যের 3 দিকেই বাংলাদেশ আছে। এই আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রেও ত্রিপুরা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জন্য। আর সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মানুষ যে সেই জিনিসটাকে একটা সুন্দরভাবে যে পালন করছে, সেটা খুবই একটা মানে অদ্ভুত ব্যাপার। এবং এখানকার মানুষের যে সুন্দর মানসিকতা, সে মানসিকতার পরিচয় দিয়ে ত্রিপুরাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আজকে পূর্ণরাজ্যের এই শুভ দিনে আজকে এটাই বলবো যে আমরা আমাদের প্রত্যেকে নিজেদের কর্তব্য পালন করে ত্রিপুরাকে আরও উন্নতির চরম শিখরে নিয়ে যাব। আর প্রত্যেকে আমরা আমাদের একসঙ্গে মিলে আমরা কাজ করে আমরা ত্রিপুরাকে আরও বেশি উন্নতি নিয়ে যাব এবং প্রত্যেকটি মানুষকে আমরা উন্নতির যে ধারা, সেই উন্নতির ধারা আমরা পৌঁছাবো। তদানীন্তন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিকাঠামোগত পরিস্থিতি ছিল সঙ্গীন। একসময় ভারতের মানচিত্র উজ্জ্বল করা বহু রাজ্য ছিল মূল মানচিত্র থেকে পৃথক। ত্রিপুরার মহারাজা কিরিট বিক্রম কিশোর দেববর্মন ছিলেন 13 বছর বয়সী নাবালক। দায়িত্বের গুরুভার এসে পড়েছিল রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর কাঁধে। ত্রিপুরার ইতিহাসে বহু মহিষী রানীদের গাথা বর্ণিত রয়েছে। রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর স্থিতপ্রজ্ঞ বুদ্ধিমত্তার নিদর্শন তার মধ্যে অন্যতম। তার হাতেই স্বাক্ষরিত হয়েছিল ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তি। একসময় ভারতের গ্রন্থাবলী উজ্জ্বল করে রাখা ত্রিপুরা আবার ফিরে এসেছিল উৎসস্থলে। পরিবর্তনশীল এই সমাজ ব্যবস্থা, সেটা আমরাই জানি। তো এইরকম আমরা শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে এবং বহির আমাদের যে ভারত সারা দেশ জুড়ে তো আছেই, বহির জগতেও আমরা নিয়ে যাচ্ছি আমাদের গান বাজনার যে কি বলে এটার ফ্লেভারটা আমরা কিছুটা দিতে পেরেছি মনে হয়।
তো এইরকম আশা করব শুধু গান বাজার জগতে নয়, লেখাপড়ার ক্ষেত্রেও এখন অনেক অ্যাডভান্স হয়েছে। আগে আমরা এই যে অনলাইনে ক্লাস, সেগুলি আমরা ভাবতেই পারি না। তো এখন এই গ্লোবালাইজেশন, এই ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছু পেয়েছি হাতের মুঠোর মধ্যে। তো এই যে আমরা করোনার সময় তা দেখেছি, আমরা অফলাইন না করে আমরা অনলাইনেও ক্লাস করতে পেরেছি। তারপর যোগাযোগের দিকে শিক্ষা ব্যবস্থা তো হয়েছে অনেক উন্নত। আমাদের এখানে মেডিকেল কলেজ হয়েছে, দুইটা হয়েছে, এবং এবার ডেন্টাল কলেজও হয়েছে। তারপর অনেক রকমের টেকনিক্যাল প্রযুক্তি নিয়ে অনেক শিক্ষা ব্যবস্থাই রয়েছে। তাছাড়াও আমাদের স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে আমরা এখন আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা হয়েছে। আর বাঁচতে গেলে আমাদের যোগাযোগের ব্যবস্থা খুবই প্রয়োজন। আমরা আগে রাজ্যের বাইরে যেতে হলে সেই ধর্মনগরে গিয়ে রেল চড়ে তারপরে বাইরে জগতে যেতে হয়। এখন আমরা আগরতলা থেকেই সারা ভারতে আমরা যেতে পারি, এটা আপনারা সবাই জানেন। এবং আমরা অনেকটা সুযোগও নিয়েছি, অনেক নিয়েছি। এখন যে এখানে যে রেল আমরা এখানে পাচ্ছি, এই সুযোগটা, এটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগে। আসলে আমরা ভাবতেও পারিনি যে এরকম ত্রিপুরা রাজ্যে এরকম সুন্দর একটা সুযোগ সুবিধা আসবে। তো আরও আসবে। আমাদের একটা ফ্লাইওভারও হয়েছে, যেটা আমাদের শহরের অনেকটা গাড়ি ঘোড়ার ভিড় থেকে আমরা এড়িয়ে যেতে পারি, এড়াতে পারি। তো এরকম অনেকটা আমাদের সুযোগ হয়েছে। আরও আমরা চাইব সেদিন এরকমও জায়গা আছে এখানে আমি একটু শেয়ার করতে চাই আপনাদের। এরকমও জায়গা আছে যেখানে এখনও নেটওয়ার্ক নেই, সেরকম জায়গার মধ্যেও বোধহয় এর মধ্যেই হয়ে যাবে। তো সবার কাছে ইন্টারনেটের যুগে যে সুযোগ সুবিধা আছে সেটা পৌঁছে দিলে আরও সুখ, আরও সমৃদ্ধি, আরও শান্তি বৃদ্ধি করবে। এটাই চাইব, সবাই যাতে সব সুযোগ সুবিধা ভোগ করে সবার মধ্যে যা প্রতিভা আছে সেটা প্রকাশ করে সবাই যাতে শান্তিতে সুখ সমৃদ্ধ নিয়ে যাতে বসবাস করতে পারি, সেটি আমরা চাইব। 1949 সাল থেকে 1971 সাল অবধি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল ত্রিপুরা। 1963 সালে প্রথমবার নির্বাচিত মন্ত্রিমণ্ডল গঠিত হয়। তারপর বহু সংগ্রাম, বহু বাদ বিবাদ এবং সংলাপের পর অবশেষে 1972 সালে উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠন আইন লাগু করে কেন্দ্র। এই আইনের আওতায় পূর্ণরাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্থাপিত হয় ত্রিপুরা হাইকোর্ট। 1972-এর 21শে জানুয়ারি আমাদের পূর্ণরাজ্য হয়। এটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সরকারের। একসঙ্গে ত্রিপুরার সঙ্গে মেঘালয় এবং মণিপুরও ওই দিন পূর্ণরাজ্য পেয়েছে। এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ হয়েছিল বিভিন্ন কারণেই। একে তো আমরা 1949-এ আমরা জয়েন করেছি ইন্ডিয়ান ইউনিয়নে, বহুদিন সি ক্যাটাগরি স্টেট, তারপর ইউনিয়ন টেরিটরি থেকে তারপর পূর্ণরাজ্য। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে 1972-এর 21শে জানুয়ারি পূর্ণরাজ্য হওয়ার অল্প আগেই কিন্তু ত্রিপুরাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। প্রথমত বলা যায় যেমন 1971-এর ওয়ার, 1971 ওয়ার, মাত্র কয়েক মাস আগেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে সময় ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারপর ধরুন আরও অন্যান্য ডেভেলপমেন্টসগুলো, যেগুলো রাজনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে ডেভেলপমেন্টসগুলো ছিল, তো একটি গুরুত্বপূর্ণ সময়ই আমাদের পূর্ণরাজ্য পেয়েছি আমরা। এবং এর ফলে একজন গভর্নর এসছেন, তারপর বিধানসভা, পূর্ণ বিধানসভা একটি পেয়েছি, বাজেটে সব কিছু নিয়েই এই যে সময়টা, এই সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং অত্যন্ত আনন্দের। কারণ যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল যে সুযোগ সুবিধা, অ্যাডমিনিস্ট্রেটিভ সুযোগ সুবিধা, এগুলো গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের খুব প্রয়োজন ছিল। এবং এই পূর্ণরাজ্য হওয়ার পর থেকেই যে সমস্ত ডেভেলপমেন্টগুলো একটা অন্য ধরনের গতি পেয়ে যায়। রাজনৈতিক ক্ষেত্র একটা অন্য ধরনের
ধরুন চেতনা জাগে, সব দিক দিয়েই নতুন নতুন ভূমিকায় সব দিকে বিভিন্ন জিনিস উন্মোচিত হতে থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রশাসনিক ক্ষেত্রে এই পূর্ণ রাজ্য পাওয়ার পর আমাদের সব দিক দিয়েই উন্নতির দিকটা খুলে যায়। এই জন্য এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। এবং এদিনে শুধু ত্রিপুরা নয়, মেঘালয় এবং মণিপুরের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটি 21শে জানুয়ারি। 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদাপ্রাপ্ত ত্রিপুরা শিক্ষা এবং সার্বিক প্রগতির মুক্তাঞ্চল হিসেবে গড়ে ওঠে। রাজ্যের অর্থনৈতিক ভিত্তি হল কৃষিকাজ। ত্রিপুরা রাজ্য কৃষিক্ষেত্রে এগিয়ে চলেছে ভূয়সী উন্নয়নের পথে। রাজ্যের 75% কর্মক্ষম জনগণ কৃষি নির্ভর। ধান, জুট, আখ, গম প্রভৃতি শস্য ফলনের মাধ্যমে রাজ্যে আয় বৃদ্ধি হয়ে চলেছে। রাজ্যের আনারস এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। বাঁশ চাষের মাধ্যমেও ভূয়সী উন্নয়ন হচ্ছে রাজ্যের অর্থনীতির। গত 52 বছরে আমাদের স্বাধীন ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা লাভ করার পর বিভিন্ন বিষয়ে এগিয়ে গেছে এবং ভারতের অন্যান্য বৃহৎ রাজ্যগুলোর সাথে সব দিকেই সমানভাবে তাল মিলিয়ে চলেছে। 1949 সালের 1 জুলাই ত্রিপুরা করদ রাজ্য থেকে একটি কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে ভারতবর্ষে যোগদান করে। এরপর বিভিন্ন রকমের উত্থান পতনের মাধ্যমে 1972 সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং 1978 সালে ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত গঠন হয়, যেটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে হয়েছিল। এবং আজ এতগুলো বছর অতিক্রম করার পর আমরা রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন অন্যান্য দিকগুলো দিয়েও ভারতের সব রাজ্যের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি। আমরা সবাই জানি আমাদের রাজ্যটি ভৌগোলিকভাবে একটু কোণঠাসা, কারণ ভারতের যে মেইন ল্যান্ডটা আছে সেই ল্যান্ডের সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাজ্যই খুব ক্ষীণভাবে কিছু মাটির জমি দ্বারা আমরা জুড়ে আছি। সুতরাং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এতগুলো বছর ধরে কিন্তু বিভিন্ন রকম অবস্ট্যাকলস অতিক্রম করেছি। আমরা যারা জানি, আগে আমাদের মেইনল্যান্ডে যাওয়ার জন্য বিমান ছাড়া উপায় ছিল না, কিন্তু এই পার্বত্য রাজ্যে রেল আসার পর আমাদের রাজ্যে একটা বিশাল যোগাযোগের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব সৃষ্টি হয়েছে। এবং গত কয়েক বছরে বিভিন্ন রকমের দূরপাল্লার ট্রেন আগরতলার থেকে ভারতের প্রায় বড় বড় প্রত্যেকটা শহরের সাথেই আমাদের কানেকশান হয়ে গেছে এবং তার থেকে বড় পাওনা আমার মনে হয় আর কিছুই নেই। এবং কিছুদিনের মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে আমাদের যে মাটির ওপর দিয়ে সারফেসে যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে শুরু হবে, এরপর আমাদের ভৌগোলিক যে কোণঠাসার ব্যাপারটা আমরা এত বছর ধরে ভেবে আসছিলাম, সেটা থেকে আমরা সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের দেশের বাণিজ্য, সাংস্কৃতিক এবং বাকি সব আদান প্রদান যেগুলো আছে সেগুলো আরও সুন্দর এবং মসৃণ হবে বলে আশা করছি। গত এতগুলো বছরে আমাদের রাজ্য শিক্ষায়, সংস্কৃতিতে এবং আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি স্বাস্থ্যে ভীষণভাবে এগিয়ে গেছে। কারণ আমি একজন চিকিৎসক হিসাবে ত্রিপুরায় চাকরিতে যোগদান করার পর প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে এবং এতগুলো বছরে চিকিৎসার ক্ষেত্রে সব রকম ক্ষেত্রেই আমি কিন্তু বিশাল পরিবর্তন লক্ষ্য করেছি। সাধারণ মানুষও সেটা আশা করি বুঝে থাকবেন। এবং সরকারি পরিষেবার ক্ষেত্রেই আমি বলবো, বিভিন্নভাবে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যেভাবে সরকারি পরিষেবা স্থাপিত হয়েছে, দুটো মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, এরপরে আরও এগিয়ে যাওয়ার জন্য আশা করি আরও মেডিকেল কলেজ হবে এবং আমাদের রাজ্যে সুপার স্পেশালিস্টির ক্ষেত্রেও একটা বিশালভাবে পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই উপলক্ষে আমি শেয়ার করছি, আজ থেকে 2 বছর আগে প্রথম যখন যেদিন আমরা 50 বছর পালন করছিলাম ত্রিপুরা স্টেটহুড ডের, সেদিন কিন্তু ত্রিপুরায় প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেটা একটা বিশাল বড় মাইলস্টোন। এর সাথে সাথে শিক্ষার দিক দিয়ে আমি বলবো, ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে, আগে আমরা অনেক বছর আগে আমরা বাবা মায়েদের কাছে শুনেছি ইভেন বোর্ডসের জন্য আমরা পশ্চিমবঙ্গের ওপর নির্ভরশীল ছিলাম আমাদের যে সেকেন্ডারি শিক্ষার জন্য। এরপর আস্তে আস্তে এখানে বোর্ড হলো, এরপরে আস্তে আস্তে এতগুলো একটা ইউনিভার্সিটি হলো, কিছু বেসরকারি ইউনিভার্সিটি হলো। সব কিছু মিলিয়েই কিন্তু এখন পড়াশুনোর জন্য
একেবারেই যে বাইরে যেতে হয় সব কিছুর জন্য তা কিন্তু নয়। মোটামুটি সব রকমের কারিগরি শিক্ষা বা অন্যান্য শিক্ষা ক্ষেত্রেও আমাদের রাজ্য এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদের এনআইটি পুরো ভারতবর্ষে একটা বিশাল স্থানও দখল করছে। এখানকার স্টুডেন্টরা সব জায়গায় বাইরে চান্স পাচ্ছে। দুটো মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজগুলোর মধ্যে স্পেশালাইজেশন হচ্ছে। তো এগুলো একটা বিশাল অগ্রগতির দিক, এবং অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আমরা অগ্রগতি অর্জন করেছি। এখন সেই অগ্রগতিকে পাথেয় করে যেটুকু আমরা অর্জন করেছি, আমাদের রাজ্য অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাক, এটাই আমরা চাইব। এবং আমাদের যে বিশাল বড় সম্পদ রয়ে গেছে, আমরা ত্রিপুরাবাসীরা জানি না কতটা সেটা অনুধাবন করি। আমরা যখন অন্য জায়গায় বেড়াতে যাই, ফিরে আসি, তখন মনে হয় আমাদের যে পর্যটন আমাদের একটা বিরাট বড় অ্যাসেট। আমরা যদি সেই পর্যটনকে ভিত্তি করে আমাদের রাজ্যের রেভিনিউস আনতে চাই, অর্থনৈতিকভাবে আমরা আরও স্বয়ংসম্পূর্ণ হতে চাই, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারবো। সুতরাং আজ 52তম পূর্ণ রাজ্য দিবসে আমি ত্রিপুরার একজন গর্বিত নাগরিক হিসেবে মনে করি, শিক্ষায়, স্বাস্থ্যে, সব কিছুতে আমরা যতটা এগিয়েছি আমরা আরও এগিয়ে যাব। এবং আমরা এখানে যারা লোকাল যারা ছেলেমেয়েরা আছে, এখান থেকে শিক্ষা লাভ করছে, আমরা আমাদের অধীত শিক্ষা দিয়ে কিন্তু এখানের যে বিভিন্ন সিস্টেমগুলোকে সেটাকেই আমরা কিন্তু সমৃদ্ধ করতে পারি। অনেকেই মনে করেন ভালো কিছু করতে হলে বাইরে যেতে হয়, ওখানে গেলেই রিকগনিশন পাওয়া যায়। এই যে চিন্তাধারাটা, এটা থেকে বেরিয়ে এসে আমরা এখানেই আমরা সম্পূর্ণ হতে পারি। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, তারপর সংস্কৃতির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো আছে সেটার ক্ষেত্রেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এবং সে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যখন সারা পৃথিবী ডিজিটালাইজড, সুতরাং আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আমরা পর্যটনেও এগিয়ে যাব, আমাদের পর্যটনকে ভারতবর্ষের সবার কাছে পৌঁছে দেব। এবং আগামী যে 50 বছর আসছে, সেই 50 বছরে আমরা অগ্রগতির একটা বিরাট জায়গায় পৌঁছবো। এবং এখনও আমরা ভারতের অন্যান্য রাজ্যে বেড়াতে গেলে অনেক সময় অনেকের ক্ষেত্রে শুনতে পাই কি ত্রিপুরা সেটা কোথায়। অনেক ক্ষেত্রেই অনেকেই হয়তো সেটা ফেস করেছেন। আস্তে আস্তে হয়তো সেটাও এখন চলে যাচ্ছে, কারণ আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্থান করে নিচ্ছে। সেটাও আমরা আস্তে আস্তে অতিক্রম করব এবং সবাই জানবে কি পার্বত্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের এই ছোট্ট রাজ্যটি, এই রাজ্যটির মধ্যে সমৃদ্ধি আছে, শিক্ষা আছে, স্বাস্থ্যের দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ, এবং আমরা ভারতবর্ষের একটি অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমাদের পরিচিতি অর্জন করব। ত্রিপুরার স্থাপত্য, ভাস্কর্য এবং চারুকলা এখন বিশ্ববন্দিত। প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখেও ত্রিপুরার জুড়ি মেলা ভার। নীরমহল, তৃষ্ণা অভয়ারণ্য, সিপাহীজলা অভয়ারণ্য, ছবিমুড়া, ঊনকোটি, ডুম্বুর জলপ্রপাত, উজ্জয়ন্ত প্রাসাদ ইত্যাদি বিভিন্ন পর্যটন স্থল দেশ বিদেশ থেকে আগত ভ্রমণবিলাসীদের মুগ্ধ করে। দেশের উন্নয়নের নিরিখে ত্রিপুরার অবদান এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বলিতে প্রতিফলিত। ত্রিপুরার রাজবংশেও অনেক শিল্পচর্চা চলতো। আমরা অনেক সমৃদ্ধ ছিলাম সেই শিল্পচর্চা নিয়ে। তখন সেই ত্রিপুরার রাজদরবারে নানান ধরনের শিল্পীদের ডাকা হতো, শিল্পচর্চা হতো। তো আজকের দিনে আমাদের সেই জানুয়ারির 21 তারিখ আমাদের দিনটি, সেই দিনটিও আমাদের জন্য একটা বিশাল আনন্দের দিন। সেই দিন আজকে আমরা ত্রিপুরাবাসী হয়েও গর্ববোধ করব। সেই শিল্পচর্চার দিনে আজকে আমরা ললিতকলায় দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারছি যে যেখানে আমরা জানতাম না ললিতকলা কী জিনিস, শিল্পচর্চার কতটুকুন সেই না, সেই এত বছরে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমরা সামনের দিকে তো আরও এগোবো, এই আশা আমি রাখছি। মানে আমি আমার শিল্পকলার ক্ষেত্রে বলবো, চিত্রকলার ক্ষেত্রে বিশাল উন্নতি হয়েছে 6 বছরে। 6 বছরে আমরা আগে যেটা আমরা কোনোদিনও জানতাম না, ধরুন বাইরে ওয়ার্কশপ, এক্সিবিশন, ললিতকলা কিছুই জানতাম না। এখন ললিতকলার একটা স্থায়ী আমাদের একটা অ্যাড্রেস হয়েছে আমাদের আগরতলায়। সে যেখানে বসে আমরা স্টুডিওতে বসে চিত্রশিল্পী বলুন, ভাস্কর্য শিল্পী বলুন, কাজ করতে পাচ্ছি, যা আগে কোনোদিনও ছিল না। সেক্ষেত্রে দেখতে গেলে স্টেটহুডের পরে আমাদের অনেক উন্নতি হয়েছে, যা আমাদের জন্য অনেকটাই সুফল বা ফলপ্রসূ বলা যায়। প্রতি বছর 21শে জানুয়ারি ত্রিপুরাতে পূর্ণরাজ্য দিবস পালন করা হয়। রাজ্য জুড়ে স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান
এবং আলোচনা সভার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয়। সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকেন মহামান্য রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিমণ্ডলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশিষ্ট পদাধিকারীগণ। স্কুল স্তরেও ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে এই দিনটিকে। ডে টু ডেতে যেভাবে আমাদের রাজ্য 1972 পর থেকে যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং স্পেশালি আমি স্পোর্টসের জগতে আমি লাস্ট 5-6 ইয়ার্স থেকে যেভাবে দেখছি আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আগে ছিল না, খুবই আমরা কষ্ট করতে হতো ইনফ্রাস্ট্রাকচারের জন্য, সেটা এখন আমাদের রাজ্যে অনেকগুলি জায়গাতে হয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি NSRCC, এত সুন্দর একটা স্টেডিয়াম, জিমনাস্টিক হল, জিমনাসিয়াম, যেটার মধ্যে ফোম পিট সহকারে একটা পুরো ফ্লেজারের তৈরি জিমনাস্টিক্স হল আছে, এবং রাজ্যে অন্য অন্য জায়গাতে অনেকগুলি ফুটবল গ্রাউন্ড তৈরি হচ্ছে, এবং এছাড়াও অ্যাথলেটিক্স গ্রাউন্ড, হকি গ্রাউন্ড, এই সবগুলি আমাদের রাজ্যে খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। তো আমি আমাদের রাজ্যকে খুব ভালোভাবে এবং আগামী দিনে যেভাবে সুন্দর একটা দেখতে পাচ্ছি স্পোর্টস কালচারে, সত্যি আমি খুব আপ্লুত, এবং আমার আশা থাকবে এই রাজ্যের স্পোর্টস একদিন অনেক উপরে উঠে এই আমাদের রাজ্যের নাম দেশে অনেক দূরে পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। আমাদের রাজ্যের মোটামুটি যেই প্রবলেমগুলি ছিল সেই সবকটাই দূর হয়ে গেছে, আরও ভালো হবে। এখনও আমাদের রাজ্যের যে ক্যাপিটাল আগরতলা সেটাকে সিটি হিসাবে ঘোষণা করা হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা সেই সংবাদটুকু পেয়ে যাব। বাস পূর্ণাঙ্গ রাজ্য পাওয়াতেই আমরা মনে করি যে নিঃস্বাধীনভাবে আমরা রাজ্যবাসী চলাফেরা করতে পারছি এবং খুব ভালোভাবেই আমরা নর্থ ইস্টার্নের মধ্যে ভালো আছি। ত্রিপুরা রাজ্যের সুদীর্ঘ ইতিহাস, মৌলিক সংস্কৃতি এবং উন্নয়নের প্রেক্ষাপটে প্রবর্তন গোটা উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি জনজাতির সংমিশ্রণে পুষ্ট মন্থন করা এই সংস্কৃতি ভবিষ্যতের পথ প্রদর্শনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। এই 53তম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে গোটা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 1972 সাল থেকে শুরু করে 52টি বছর পেরিয়ে 53তম পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরা বিকাশের নতুন ধারায় নতুন অগ্রগতির পথে এগিয়ে চলছে ক্রমশ, এবং রাজ্যবাসীর সার্বিক উন্নয়নকে পাথেয় করে রাজ্যের প্রত্যেকটি অংশের সর্বস্পর্শী সর্বব্যাপ্ত যে সরকারের সংবেদনশীলতা রয়েছে, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য অর্জনের পথে রাজ্য ধীরে ধীরে এগিয়ে চলেছে। গোটা দেশ যখন স্বাধীনতার 100 বর্ষ পূর্তি উদযাপন করবে, তখন আমাদের এই রাজ্য পূর্ণরাজ্যের 75তম বর্ষপূর্তি উদযাপন করবে। কাজেই সেই সময়ে যাতে ত্রিপুরা সম্পূর্ণ বিকশিত একটি রাজ্য হিসেবে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ প্রদেশ হিসেবে স্থান করে নিতে পারে, সেই লক্ষ্যে রাজ্য এগিয়ে চলেছে। তাতে সার্বিক সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জনে সমর্থ হব, এই প্রত্যাশা রাখছি। চাকুই থেকে সুক্ত, হজাগিরি থেকে ধামাইল এবং ঈদে মিলাদ থেকে গড়িয়া উৎসব, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নিদর্শন রাজ্যের সর্বত্র। বর্তমানে উন্নয়নের প্রেক্ষাপটে রাজ্য এগিয়ে চলেছে দুর্বার গতিতে। 53তম পূর্ণরাজ্য দিবসে তাই সৌহার্দ্য, সম্প্রীতি, প্রগতি এবং ঐক্যের বার্তাই প্রতিধ্বনিত হোক। নমস্কার।